পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে। এই 13 পাতার ফর্ম ফিল আপের বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই ফর্মটি আপনি অনলাইন অফলাইন দুটোর মাধ্যমেই সংগ্রহ করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে। 90 দিন ধরে আবেদন প্রক্রিয়াটি চলবে, তাই তাড়াতাড়ি করার কোনো রকম দরকার নেই। সঠিক তথ্য দিয়ে তবেই ফর্মটি পূরণ করবেন, আর তারপর ফর্মটি আপনি নির্দিষ্ট জায়গায় জমা করবেন। তো 13 পাতার এই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো অন্নপূর্ণা যোজনার ফর্মে প্রথমেই লেখা আছে দেখুন, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার জন্য নয়, এই ফর্মটি পারিবারিক তথ্য সংগ্রহ করার ফর্ম। তাই তথ্যগুলো খুব ভালোভাবে দেখে শুনে ফিল আপ করবেন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ধীরে ধীরে ফিল আপ করবেন যেন ভুল না হয়। তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার আওতায় নাও আসতে পারেন। তো দেখুন 13 পাতার ফর্মটি কি আছে না আছে সমস্তটা আমি আজকের ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সব কিছু আমি বিস্তারিত আজকে আলোচনা করব। তো অন্নপূর্ণা যোজনা বা পারিবারিক তথ্য সংগ্রহের এই ফর্মটি একেবারে নতুনভাবে তৈরি হয়েছে। এখানে পরিবারের প্রধানের থেকে আরম্ভ করে পরিবারের আপনার কতজন সদস্য আছে সবারই এখানে সমস্ত তথ্য লাগবে। এমনকি আপনার 4 চাকা গাড়ি আছে কি না আছে, আপনার কতগুলো ঘর আছে সেইগুলোও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার পরিবারে কয়জন সদস্য আছে এখানে দেখুন দেখাচ্ছে। আপনার পরিবারে 1 জন থেকে শুরু করে 6 জন পর্যন্ত সদস্যের নাম এখানে দিতে পারবেন। 6 জনের বেশি সদস্য হলে না দেওয়াই ভালো, তবে 6 জন পর্যন্ত সদস্য আশা করি সকল পরিবারেই থেকে থাকবে। এখন যৌথ পরিবার না, এখন মোটামুটি সবারই সিঙ্গেল পরিবার, তাই 6 জনের কমই হবে আমি আশা করছি। তো এই ফর্মটি সেইভাবেই আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 6 জন সদস্যের পুরোপুরি, যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি থেকে আরম্ভ করে একদম শিশু পর্যন্ত সবারই আপনাকে এই ফর্মের নাম নথিভুক্ত করতে হবে, এবং তার সাথে সাথে পরিবারে কি পেশা, কে কি কাজ করে সবই আপনাকে দিতে হবে। তো ফর্মের প্রথমেই দেখা যাচ্ছে কি না, পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। আপনার পরিবারের প্রধানকে, সাধারণত আপনার পরিবারের প্রধান আপনার স্বামী হবে, আর যদি যৌথ পরিবারে থাকেন তখন কিন্তু শ্বশুর বা শাশুড়ির নাম হবে। তো এখানে আপনি যদি সিঙ্গেল পরিবারে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এখানে পরিবারের প্রধান নাম হিসাবে আপনার স্বামীর নাম আসবে। তারপর লেখা আছে দেখুন, পরিবারের প্রধানের নাম কি হিসাবে আপনাকে লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী আপনাকে লিখতে হবে, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেই নাম আপনাকে লিখতে হবে। আপনারা এখানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নয়, যারা পরিবারের প্রধান অর্থাৎ পরিবারে যারা হেড তারাই কিন্তু এই ফর্মে তাদের নাম আসবে, অর্থাৎ আপনার স্বামী বা আপনার শ্বশুর বা শাশুড়ি, যে এখন পরিবারের মাথা। তারপরে দেখুন জন্ম তারিখ, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ কত, তার দিন মাস বছর আধার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী এখানে লিখে দেবেন। তারপরেই দেখুন পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, পরিবারের প্রধান যে আছে সেই পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ না মহিলা। এবার আমি একটু নিচের পেজে চলে আসবো। নিচের পেজে লেখা আছে দেখুন ভালোভাবে পরিষ্কারভাবে, যে পরিবার বলতে এখানে বোঝাচ্ছে এমন একদল ব্যক্তিকে যারা একসঙ্গে বাস করেন আর একসঙ্গে একই রান্নাঘর থেকে খাবার খান। এখানে কিন্তু আপনাকে স্পষ্ট বলেই দিচ্ছে কথাটা, যে আপনি একই ঘরে আপনারা হয়তো থাকতে পারেন, শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী, আপনি, আপনার আরও যারা পরিবারের সদস্য আছে তারা হয়তো একসঙ্গে থাকতে পারেন, কিন্তু তারা বর্তমানে রান্না করেন আলাদা, তাহলে কিন্তু তারা আলাদা পরিবার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এখানে বুঝতেই পারছেন যে আপনারা কি হিসাবে খুব নিখুঁতভাবে ফর্মটি করা হয়েছে, আর আপনারা খুব ভালোভাবে একদম স্পষ্টভাবে ফর্মটি পূরণ করবেন। তারপরে লেখা আছে দেখুন, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি অবশ্যই আছে, সেটা লিখবেন। ডিজিটাল রেশন কার্ড আপনার SPHH কি PHH সেটা অনুযায়ী লিখবেন।
তারপর ঠিকানা দেবেন, স্থায়ী ঠিকানা যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানা। তারপরে পরিবারের প্রধানের নাম, যে যোগাযোগ নম্বর আছে অর্থাৎ যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে লেখা আছে দেখুন স্পষ্টভাবে যে পরিবারের প্রধানের নাম, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন পাশে, লিখে তারপরে লিখবেন সদস্য সংখ্যা কত আপনার, 1 জন 2 জন 3 জন কয়জন। ধরুন সদস্য সংখ্যা আপনার স্বামী, তারপরে হচ্ছে আপনি সদস্য 1-এ তাহলে আপনার নাম ফিল আপ করবেন। তারপরে আপনার জন্ম তারিখ দেবেন আধার কার্ড অনুযায়ী। তারপরে আপনি মহিলা সেটা লিখবেন। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, ধরুন আপনার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক আপনার হাজব্যান্ড হয় লিখবেন, আর আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন। তারপরে যদি আপনার ছেলে থাকে তার নাম দেবেন, তারপর অর্থাৎ ছেলে মেয়ে যেই থাক বাচ্চারা থাকবে তাদের নামগুলো এখানে দেবেন, দিয়ে আপনি এখানে সেই ফর্মটি ফিল আপ করবেন। আর হ্যাঁ, বয়স 5 বছরের কম হলে আধার না লিখবেন। এখানে লেখা আছে দেখুন, অনেকেই এটা বলেছে যে এটা কি শুধুমাত্র যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তাদেরই ফর্ম, না অন্নপূর্ণা ভাণ্ডার যারা লক্ষ্মীর ভাণ্ডার করেনি তারাও পাবেন। এখানে দেখুন স্পষ্ট লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা তো পাবেনই, আর যারা নতুন করে 25 বছর হয়েছে তারাও কিন্তু এই ফর্মটিতে আবেদন করতে পারবেন। তো চলুন এরপর দেখে নিই আমরা ফর্মে আরও কী আছে। খুব মনোযোগ সহকারে ফর্মটি ফিল আপ করবেন, একটুও যেন ভুল না হয়, একটু ভুল হলেই আপনার কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। তো এখানে দেখুন পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেছে। পরিবারের যদি সদস্য আপনার কোনো ছেলে বা মেয়ে থাকে, সে 5 বছরের উপরে হলে তাহলে এখানে তার নাম দেবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ দেবেন, আর তার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। অর্থাৎ আপনার পরিবারে কয়জন আছে সেই সবার নাম এবং সবার নথি এখানে আপনাকে লিখতে হবে। এখানে দেখুন পাশেই লেখা আছে টিক চিহ্ন যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। দেখুন আপনার পরিবারের প্রধান, দেখুন পাশে হ্যাঁ লেখা আছে, কখনোই দেবেন না, আপনার হাজব্যান্ড কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পায়নি, তাই জন্য হ্যাঁ চিহ্ন কিন্তু খবরদার ভুল করেও দেবেন না। তাহলে দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অবস্থা, আপনার স্বামীকেই হয়তো আইনি সমস্যার সম্মুখীন হতে পারে। এইটি অবশ্যই ঠিকভাবে ফিল আপ করবেন। যেখানে লেখা আছে যে পরিবারের সদস্যের প্রধান, আপনি পরিবারের সদস্যের প্রধান পাশে লিখবেন, লিখে হ্যাঁ চিহ্নতে দাগ দেবেন না। আর পরবর্তীতে লেখা আছে দেখুন সদস্য 1, সদস্য 1-এ আপনার নাম দেবেন, নাম দিয়ে পাশে দেখুন হ্যাঁ চিহ্ন আছে। হ্যাঁ চিহ্ন অর্থাৎ মানে হচ্ছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিতেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না দিতেন দেওয়ার দরকার নেই। তাহলে বুঝতে পারছেন এইটা কতটা একেবারে ডিফিকাল্ট জিনিস, একেবারে মনোযোগ সহকারে এটি ফিল আপ করবেন খুব মন দিয়ে। যদি আপনার সদস্য সংখ্যা দ্বিতীয়জন অর্থাৎ আপনার মেয়ে হয়ে থাকে, সে 18 বছরের উপরে হয়ে থাকে এবং সেও যদি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে এখানে হ্যাঁ দেবেন। তাহলে বুঝতে পারছেন ফর্মটা খুব নিখুঁতভাবে ফিল আপ করবেন। তারপরে লেখা আছে দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এখানে প্রথমেই লেখা আছে কি হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের নাম লিখবেন প্রথমে, ধরুন আপনার কানাড়া ব্যাংক আছে কানাড়া ব্যাংক লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, আইএফএসসি কোড দেবেন, এটা হেড অফ দ্য ফ্যামিলির। তারপর হচ্ছে সদস্য 1, সদস্য 1 হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ব্যাংকের নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন। তারপর দেখুন সদস্য 2, সদস্য 2 যদি আপনার মেয়ে থাকে তার দেবেন, সদস্য 3 যদি আপনার ছেলে থাকে। তো এইভাবে যতগুলো আপনাদের সদস্য আছে ঘরে সবকটি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন এপিক নম্বর চেয়েছে, অর্থাৎ ভোটার তালিকা অনুযায়ী আপনাদের ভোটার কার্ডের নম্বর কত আর বিধানসভা ক্ষেত্রে নম্বর কত সেটা চেয়েছে। তো দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার স্বামীর কি চেয়েছে, এপিক নম্বর মানে আপনার ভোটার কার্ডের স্বামীর নম্বর কত সেটা দিয়ে দেবেন। তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিয়ে দেবেন, সেটা বিধানসভা ক্ষেত্রে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে বিধানসভা ক্ষেত্রে ও অংশ নম্বর দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে সদস্য 1-এর এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন, তারপরে আপনার বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর দিয়ে দেবেন। এইভাবেই আপনারা সদস্য 2, সদস্য 3 এইভাবে দিয়ে দেবেন। তারপরে দেখুন কি লেখা আছে বিভাগ, অর্থাৎ আপনি সাধারণ হলে আরবান দেবেন, আপনি যদি অসংরক্ষিত হন
তপশিলি হন, আপনার যদি ওবিসি হন সেগুলো রাইট চিহ্ন দেবেন। এখানে কিন্তু একটি বিশেষ কথা বলে রাখি, এখানে আপনারা যে শ্রেণীর হবে অর্থাৎ আর্থিকভাবে দুর্বল যে শ্রেণীগুলি আছে সেইগুলি শংসাপত্র অবশ্যই কিন্তু দেবেন, না দিলে কিন্তু আপনার সেটি জেনারেল হয়ে যাবে, এসসি বা এসটি বা ওবিসি এই আওতায় পড়বে না। তারপরে দেখুন রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। অবশ্যই এখন আছে বলে আমার মনে হয়। যদি হ্যাঁ হয় সেটা দেখবেন সেটা কি AAY না PHH না SPHH সেটাই দাগ দেবেন। দেখবেন রেশন কার্ডের একদম প্রথমে একটা নম্বর আছে, তার আগেই লেখা আছে, সেই নম্বরটি আগে আপনার কি কার্ড লেখা আছে লিখে দেবেন। তারপরে দেখুন পরিবারের রেশন কার্ড কি দোকানে থেকে মাসিক রেশন তুলছে? হ্যাঁ দেবেন। তারপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি ঘর আছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, আপনার বাড়িতে কতগুলো ঘর আছে সেটাও কিন্তু সরকার এখানে চাইছে। তারপর পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার এখানে কিন্তু বোঝার একটি বিষয় আছে, এখানে যদি আপনার স্বামীর আর কি জমি কেনা থাকে সেই জমি আপনি মিউটেশন কপি অর্থাৎ রেজিস্ট্রেশন কপি একটি জমা করবেন এবং হ্যাঁ এখানে টিক চিহ্ন দেবেন। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র এটা কেন বলা হয়েছে যে অন্নপূর্ণা ফর্ম নয়, এটা পরিবারের সমস্ত তথ্য। এটা হয়তো এই জন্যই নেওয়া হচ্ছে যে পরবর্তীকালে আয়ুষ্মান ভারত কার্ড বা আপনার যে যে সুবিধাগুলো সরকার থেকে চালু হবে সেগুলো যাতে সহজেই পেয়ে যান। তারপরে দেখুন লেখা আছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ। ধরুন আপনার নামে একটি জমি কেনা আছে এবং আপনার স্বামীর নামেও একটি জমি কেনা আছে, আপনি দুটোই কি করবেন, দুটো যোগ করবেন, করে আপনার সদস্য আর আপনার জমির পরিমাণ কত সেটা শতকে হিসাব করে লিখবেন। তারপরে দেখুন যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্যের কি কোনো গাড়ি আছে, সেটা বাণিজ্যের কাজে নয়, ধরুন আপনি কোথাও ঘুরতে যাওয়ার কাজের জন্য ব্যবহার করছেন, তাহলে হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয়, আপনার যদি থেকে থাকে তাহলে গাড়ির সংখ্যা কটি, একটি, দুটি, তিনটি, সেটি এখানে দেবেন আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এখানে যদি আপনার পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা না থাকে না দেবেন, আর যদি হ্যাঁ থাকে হ্যাঁ দেবেন। হ্যাঁ দেওয়ার পরে যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির সরকারি কোনো অর্থাৎ ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম থেকে থাকে তাহলে দেবেন, আর বেসরকারি যদি কোনো থাকে সেটা দেবেন। যদি সরকারি হয় তাহলে প্রিমিয়ার বিবরণ দিতে হবে না, আর যদি বেসরকারি থাকে তাহলে প্রিমিয়ামের বিবরণ দিতে হবে। তো যদি থাকে তাহলেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন সদস্য 1। সদস্য 1-এ সাধারণত আপনি, আশা করি আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে তাই সরকারিতে রাইট চিহ্ন দেবেন। এভাবে 1 থেকে 5 পর্যন্ত সকল সদস্যের আপনি সমস্ত ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন। যে কটি সদস্য সংখ্যা আছে তার সমস্ত সঠিক জিনিসগুলো দিয়ে পূরণ করবেন। আর হ্যাঁ, সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি হয়তো আপনার আবারও রিচেকিং হতে পারে, তাই বলছি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এটা পরিবারের সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে, শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্মই এটা হচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন সরকার কতটা নিখুঁতভাবে পরিকল্পনা করে এই ফর্মটি বের করেছে। শুধুমাত্র 3000 টাকা নয়, আপনাদের পরিবারের কি আছে আর আপনাদের পরিবার কোন বেসিসে চলছে, অর্থাৎ আপনার স্বামী কি করে, আপনার পরিবারের লোক কি করে, আপনার সদস্যরা কি করে, আপনার জায়গা জমির পরিমাণ কত, সবই কিন্তু চাইছে, তাই ভালোভাবে ফিল আপ করবেন। তারপর দেখুন আয় বা পেশা, কোনো সদস্য কি ট্যাক্স দেয়, যদি দেয় হ্যাঁ দেবেন, আর না দিলে না দেবেন। তারপর দেখুন লেখা আছে পরিবারের সদস্যের প্যান কার্ড নম্বর চেয়েছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন। আপনার পরিবারের সদস্যের হেড অফ দ্য যে তার প্যান কার্ড দেবেন, তারপর আপনার প্যান কার্ড নম্বর দেবেন। এইভাবে সব নম্বরগুলো এক এক করে দেবেন। যে যে পরিবারের যতগুলো সদস্য আছে সবার প্যান কার্ড নম্বর আর প্যান কার্ড আছে কি না আছে তাতে হ্যাঁ বা না টিক চিহ্ন দেবেন। তারপর দেখুন কর্মসংস্থানের ধরন, কী ধরনের কর্মসংস্থা করে, সরকারি না বেসরকারি, নাকি পরিযায়ী শ্রমিক, নাকি বেকার, নাকি অন্যান্য। আপনার স্বামী যদি বেকার হন তাহলে বেকার দেবেন, আপনার স্বামী যদি কোনো অন্য কাজ করে অন্য কাজ দেবেন, আপনার স্বামী যদি সরকারি কাজ করে সরকারি কাজ দেবেন, সমস্ত কিছু সরকারি কাজ দেবেন, সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করবেন।
তারপরে আর আপনি যদি বেকার হন এখানে বেকার দেবেন। তারপর দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা, ধরুন আপনার পরিবারে 6 জন আছে, তার মধ্যে 4 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, তাহলে এখানে শিক্ষিত সংখ্যা 4 লিখবেন আর অশিক্ষিত সংখ্যা 2 লিখবেন। এখানে দেখুন লেখায় আছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করতে বলছে। প্রথমেই চেয়েছে পরিবারের প্রধানের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত হলে শিক্ষিত দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত দেবেন। শিক্ষিত হলে কতদূর পড়াশোনা করেছে সেটা এখানে দিতে হবে। তারপরে আপনি যদি শিক্ষিত হন শিক্ষিত দেবেন, অশিক্ষিত হন অশিক্ষিত দেবেন, আর যদি শিক্ষিত হন কতদূর পড়াশোনা করছেন সেটা দিয়ে এইভাবে 5 জন সদস্যের ফর্ম ফিল আপ করবেন। তারপরে লেখা আছে কোনো সদস্য কি সংবিধান পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয়, তাহলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি কোনো পদে থাকে তাহলে এটা লিখবেন হ্যাঁ দিয়ে। কোনো সদস্য কি সরকারি পেনশন পান, আপনার কোনো সদস্য, যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় না দেবেন। আর কজন পান তার সংখ্যা এখানে লিখে দেবেন। তারপর কোনো সদস্য কি জিএসটি প্রদান করেন, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, শুধুমাত্র এখানে দেখুন আপনার পরিবারের গোটা পরিবারের পারিবারিক আয় চাইছে, শুধুমাত্র আপনার স্বামীর নয়, আপনিও যদি ইনকাম করেন, এছাড়া আপনার পরিবারে আরও যে 5 জন আছে তারাও যে ইনকাম করেন, পুরো আয়টাই এখানে লিখতে হবে। তারপর দেখুন সিএএ আবেদনের বর্তমান অবস্থা প্রযোজ্য নয়, অর্থাৎ আপনার এসআইআরে যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে প্রযোজ্য নয় দেবেন। তারপর লেখা আছে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা দেবেন, অর্থাৎ আপনি আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি, এখানে দেবেন। তারপরে লেখা আছে ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে সেই সার্টিফিকেটের নম্বর দেবেন। তাহলে বুঝতে পারছেন কতটা কড়াকড়ি হচ্ছে এটা। ফর্মটা শুধুমাত্র আপনার আর কি অন্নপূর্ণা যোজনার নয়, সমস্ত নথি একেবারেই কালেক্ট করে নিচ্ছে সরকারি পক্ষ থেকে। তো খুব ভালোভাবে মন দিয়ে এটি ফিল আপ করবেন। তারপরে দেখুন কিষাণ ক্রেডিট কার্ড, আপনার শিল্প ক্রেডিট কার্ড কিংবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড আছে কি সেটা এখানে লিখবেন। যদি পরিবারের প্রধানের থাকে লিখবেন, আইডি নাম্বার লিখবেন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির থাকে তার নম্বর, তার আইডি নম্বর, আর সে যে ডেটে ইস্যু করেছে তার নাম্বার এখানে লিখবেন। এইভাবে আপনিও যদি থাকেন আপনারও লিখবেন। আপনি যদি এখানে কিষাণ ক্রেডিট কার্ডের যদি সুযোগ নিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী যোজনা থেকে আওতায় কী কী সুবিধা আপনি পাচ্ছেন সেগুলো লিখতে হবে। এরপরে দেখুন খুব ভাইটাল পয়েন্ট, যদি এসআইআরে 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা। অর্থাৎ আপনার এটা খুব ভাইটাল পয়েন্ট, মন দিয়ে ফিল আপ করবেন। সাধারণত যাদের এসআইআর নিয়ে কোনো রকম প্রবলেম হয়নি তারা প্রযোজ্য নয় লিখবেন। তারপরে লিখবেন নাটা আমি পরে আসছি, তারপরে লিখবেন হ্যাঁ যদি হয়, অর্থাৎ এসআইআরে আপনার নাম এসেছে আর আপনি সেটা নিয়ে মামলা করেছেন তাহলে লিখবেন হ্যাঁ। আর না মানে আপনার এসআইআরে কোনো নাম আসেনি, ভোটের কার্ডেও নাম নেই, আর আপনি ভোটও দিতে পারেননি, তবে না লিখবেন। খুব ভালোভাবে ব্যাপারটা বুঝে ফর্মটা ফিল আপ করবেন কিন্তু। তারপরে দেখুন বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সদস্য, অর্থাৎ যদি আপনার ছেলে মেয়ে অর্থাৎ বাচ্চা থেকে থাকে, সেই কতগুলো শিশু আছে আপনার, সেই শিশুর নাম, আর শিশু কিসে পড়ে, শিশু মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে, সেগুলো দিতে হবে। দেখুন এখানে তারপরে লেখা আছে প্রথমেই সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে নাকি স্বীকৃত কোনো মাদ্রাসায় পড়ে নাকি অন্যান্য কোনো কিছুতে পড়ে। খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবেন। তারপর লেখা আছে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি হ্যাঁ হয়, সাধারণত এখন নাগরিক সবাই সচেতন, সবাই টিকাকরণ দিয়েছে, তাই জন্য হ্যাঁতেই দাগ দেবেন। আর যদি কোনো কারণে টিকাকরণ না দিয়ে থাকেন আপনার বাচ্চাদের, তাহলে টিকাকরণ করা হয়নি বলে দাগ দেবেন। টিকাকরণ করা হলে সাধারণত যে পোলিও কার্ড দেয় তাতে যদি নাম্বার লেখা থাকে নাম্বারটি পাশে লিখে দেবেন। সাধারণত কার্ডে নাম্বার হয় না, যদি থাকে তাহলে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রীর কোনো যোজনা আপনি কি পাচ্ছেন, তাহলে এখানে প্রকল্পের হ্যাঁ কি না তাতে দাগ দেবেন।
তারপরে আসছে দেখুন, এটা খুব ভালোভাবে দেবেন কিন্তু। তারপরে দেখুন আসছে প্রকল্পের নাম, আর আপনি কি এই প্রকল্প থেকে নিজের নাম প্রত্যাখ্যান করতে চান? ভালো করে কথাটা বুঝুন। আপনি ধরুন প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছেন, আপনি হ্যাঁ লিখলেন, লিখে প্রকল্পের নামের জায়গায় লিখবেন প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ড। লিখে আপনি এখানে লেখা আছে যে এই প্রকল্প থেকে আপনি কি নাম সরাতে চান, তাহলেই কিন্তু হ্যাঁ চিহ্নে দাগ দেবেন। খুব ভাইটাল পয়েন্ট, মন দিয়ে কিন্তু এটি করবেন। এটির জন্য আপনার কিন্তু প্রধানমন্ত্রী ক্রেডিট কার্ডের যে সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বলছি খুব মনোযোগ সহকারে ফর্মটা ফিল আপ করবেন। অর্থাৎ আপনি যদি টিক চিহ্নে না করেন, তাহলে এখানে দেখুন পরে বক্সে লেখা আছে যে আপনি কিসের জন্য সুবিধাটা নিতে চাইছেন না, সেই কারণটা আপনাকে দেখাতে হবে। দেখুন বক্সে পরিষ্কার লেখা আছে। তাই বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে ফর্মটি একদম ফিল আপ করবেন। মনে রাখবেন, এই ফর্মটি যদি ঠিকঠাক পূরণ না হয়, আপনি কিন্তু কোনোভাবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে নিচে দেখুন লেখা আছে, আপনি নথিটা পড়ে দেখবেন, দেখে যদি আপনার সমস্ত তথ্য সমস্ত নথি সঠিক হয়, তাহলে সম্মত চিহ্নে রাইট দেবেন। আরেকটি ভাইটাল পয়েন্ট, নিচে দেখুন স্বাক্ষর লেখা রয়েছে। এই স্বাক্ষর লেখাটিতে যেন আপনি সই করে দেবেন না। হেড অফ দ্য ফ্যামিলি, যে আপনার ফ্যামিলির যে হেড, তাকে দিয়ে সই করাবেন। আপনি কোনোভাবেই এতে সই করবেন না, আপনার হেড অফ দ্য যে ফ্যামিলি তাকে দিয়ে সইটা করাবেন। মনে রাখবেন কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। আর হ্যাঁ, 13 পাতার ফর্ম এখানেই সমাপ্ত। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো ডাউট থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।